कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। সকলকে নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আমরা আজকে পড়ব প্রথমা বিভক্তি এবং প্রথম পুরুষ। এই দুটি বিষয় আজকে আমরা পড়ব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রথমা বিভক্তি এবং প্রথম পুরুষ। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা জানব। আগের দিন আমরা কি পড়েছিলাম সেটা একটু আলোচনা করে নিই। আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম বা কি পড়েছিলাম? বলুন, কেউ একজন বলুন। স্যার বলবো? হ্যাঁ বলুন। ওই প্রথমে ওই বিভিন্ন বার গুলো, ওই বাসরা সোম বাসরাহা ওইগুলো একবার জাস্ট বলেছিলেন, তারপরে ওই পশুর নাম আর ওই সম্ভাষণ গুলো বলেছিলেন। না, আমার ক্লাসে কি হয়েছিল? ওই অন্যদের ক্লাস নয়, আমার ক্লাসে আমরা কি পড়েছিলাম? স্যার এই যে শব্দগুলো, যে এই যে কৃষক কৃষকা এইগুলো নাম্বার গুলো বলেছিলেন, নাম্বার গুলো, হ্যাঁ নাম্বার গুলো, ওই সংখ্যা পড়েছিলাম আমরা, সংখ্যাগুলো, হ্যাঁ হ্যাঁ। বালকদের আর ক্ষেত্রে শব্দ পড়েছিলাম কিছু, ঠিক। হ্যাঁ বালকদের ক্ষেত্রে দেবলিঙ্গ স্ত্রীলিঙ্গ এইগুলোর মানে বহুবচনের রূপগুলো এইগুলো সব বলেছিলেন। ঠিক, বালক শব্দ পুংলিঙ্গে, সেটা বালিকা এরকম করলে সেটা স্ত্রীলিঙ্গে হবে। হ্যাঁ স্যার। কৃষক শব্দ পুংলিঙ্গে, কৃষিকা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে হবে। লেখকঃ, তারপরে লেখিকা, এইরকম ভাবে আমরা জেনেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তো সংখ্যা যতদূর পর্যন্ত পড়া হয়েছে সেগুলি আপনারা প্র্যাকটিস করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আর যখন আপনাদের সময় পড়ানো হবে, সময় পড়ানো হয়েছে কি? কোনো স্যার পড়িয়েছেন সময়? সময়টা স্যার হয়নি, ওই বারগুলো হয়েছিল। আচ্ছা ঠিক, তাহলে যখন আমাদের সময় পড়ানো হবে তখন কিন্তু সংখ্যাগুলো লাগবে। তো সেই জন্য সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, তাহলে সুবিধা হবে সময় বলতে বা যে কোনো সংখ্যা বলতে, সেটা সময় হোক বা ডেট হোক বা সাল হোক, এগুলি বলতে আপনাদের সংখ্যা প্রয়োজন হবে। সকলে সময়ে আসার চেষ্টা করবেন। লিংক দেওয়ার 5 মিনিটের মধ্যে আসার চেষ্টা করবেন। জানি আপনাদের অনেক রকমের কাজ থাকে, তবুও চেষ্টা করবেন সময় আসার। তো আজকের বিষয় হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথম বিষয় যেটা আমরা পড়ব, প্রথমা বিভক্তি। আমরা জেনেছিলাম যে এই রকম 7টি বিভক্তি হয়ে থাকে। তো 7টি বিভক্তির মধ্যে আমরা আজকে পড়ব প্রথমা বিভক্তি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরকম ভাবে আমরা জানি যে 7 রকমের বিভক্তি হয়ে থাকে। তো সেখান থেকে আমরা আজকে পড়ব প্রথমা বিভক্তি। তো প্রথমা বিভক্তি বলার আগে
উপরের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি একটু জেনে নিলে আমাদের সুবিধা হবে। এগুলি আগেও বলা হয়েছে, তবুও আর একবার আপনাদের মনে করিয়ে দিই যে বিভক্তি বলতে কি বুঝবো আমরা। কেউ বলার চেষ্টা করবেন বিভক্তি, কেউ জানেন বিভক্তি আমরা কোনটাকে বলবো বা কাকে বলবো? বিভক্তি মানে কি? এক ধরনের বিভাগ বলতে পারি আমরা। বিভক্তি মানে বিভাগ বা বিধান বলতে পারি, নিয়ম বলতে পারি। যেরকম স্যার, আমরা বলুন। বিভক্তি হলো মানে মূল শব্দের সাথে যে অংশটি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্য হয়ে ওঠে, সেটাই হলো বিভক্তি। ঠিক। गेट तो लगा देना, तो सुना जा गेट लगा दीजिए। হ্যাঁ, মিউট করে নেবেন। বলা হয়ে গেলে সাথে সাথে মিউট করে নেবেন। তো হ্যাঁ, ঠিকই বলেছেন যে মূল যে শব্দ প্রাতিপদিক আমরা পড়েছিলাম, তো মূল শব্দের সাথে আমরা বলতে পারি এফেক্স বলতে পারি, যেটা যোগ হচ্ছে কিছু। তো সেটা যোগ হওয়ার ফলে আমরা সেটিকে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারছি। প্রাতিপদিক কিন্তু আমরা বাক্যে ব্যবহার করতে পারি না। যেরকম ধরুন রাম শব্দ, তো মূল শব্দটা হচ্ছে রাম, তো সেটা কিন্তু আমরা বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো না। তার সাথে কিছু একটা যোগ করতে হবে, তারপরে হচ্ছে সেটা আমরা বাক্যে ব্যবহার করতে পারবো। তো সেই রকমই সেই ধরনের 7 রকমের এখানে বিভক্তি আছে। তো 7 রকম ভাবে আমরা একটি প্রাতিপদিককে ব্যবহার করতে পারি, 7 রকম ভাবে, এবং বচন অনুসারে তার আবার 3টি করে ভাগ হয়, মানে মোট 21 রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি একটি শব্দ। তাহলে বিভক্তি বলতে আমরা বুঝবো বিভাগ, একই শব্দের নানা বিভাগ বা নানা রূপ বা নানা ফর্ম যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলবো বিভক্তি। আর প্রাতিপদিক তো বলা হয়েই গেছে, প্রাতিপদিক মানে মূল শব্দ। যখন বাক্যে ব্যবহার করার জন্য আমরা কিছু যোগ করছি, তার আগের যে মূল রূপ, যেরকম রাম, এটা হচ্ছে মূল রূপ। তারপরে সেটা রামহা, রাম, রামাহা, এই রূপগুলি হচ্ছে, কিন্তু তার আগে মূল রূপ যেটা সেটা হচ্ছে রাম। তো এটাকে আমরা বলবো প্রাতিপদিক। আর বচনম, এটা আপনারা জানেন সকলেই। বচনম মানে কি? ওই এক বচন, দ্বিবচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল যেগুলো। হ্যাঁ, সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ, বচন মানে সংখ্যা। তো আমি একজন রামকে বোঝাবো, নাকি 2 জন রামকে বোঝাবো, নাকি তার থেকে বেশি রামকে বোঝাবো, এটার জন্য আবার 3টি ভাগ আছে। তো সেটাই হচ্ছে এক বচন, 2 বচন, বহু বচন। লিঙ্গম, এটাও আমরা জেনেছি আগেই। শব্দের 3 রকমের লিঙ্গ বা চিহ্ন হতে পারে: স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ আর নপুংসক লিঙ্গ, অথবা ক্লীবলিঙ্গ বলতে পারি, নপুংসক লিঙ্গ বা ক্লীবলিঙ্গ। তো এই রকম 3 ধরনের শব্দের লিঙ্গ হয়ে থাকে। অব্যয়ম কি? অব্যয় সম্বন্ধে কেউ জানেন? স্যার, অব্যয় হলো
অব্যয় হচ্ছে পদের একটি ভাগ, যার দ্বারা মানে যে কখনো ব্যয় হয় না, অর্থাৎ মানে যার বচনে বা লিঙ্গে বা কোনো কালের পরিবর্তনেও যে একই থাকে সবসময়। যেমন কিন্তু শব্দটি, ও হচ্ছে অতীতকালে যেমন থাকে ভবিষ্যতে থাকে, আবার বর্তমান কালে থাকে। অথবা বচনের ক্ষেত্রে এক বচন, বহু বচন, দ্বিবচন কোনো কিছুতেই সে পরিবর্তন হয় না, বা লিঙ্গ ভেদেও পরিবর্তন হয় না। এটি একটি অব্যয়। ঠিক, অব্যয় ঠিক বলেছেন একদম, যেটার কোনো পরিবর্তন হয় না বা ব্যয় হয় না। তাহলে কি রকম ভাবে পরিবর্তন হয় না? না, যেরকম আমরা অন্যান্য শব্দের ক্ষেত্রে দেখি যে রামহা, রামৌ, রামাহা এইরকম পাল্টে যাচ্ছে, কিন্তু অব্যয়ের ক্ষেত্রে এরকম ভাবে পরিবর্তন হবে না। তার রূপ সব সময় একই রকম থাকবে, তার পরিবর্তন কখনোই হবে না। যেরকম কিন্তু বললেন আপনি, সেরকমই আরো অন্যান্য শব্দ রয়েছে, যেরকম অপি শব্দ, অপি অথবা চা, এরকম নানা শব্দ রয়েছে। তো আমরা পড়তে পড়তে জানতে পারবো আস্তে আস্তে। তাহলে অব্যয় মানে যার পরিবর্তন হয় না, বচন অনুসারেও পরিবর্তন হবে না, লিঙ্গ অনুসারেও কোনো পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে আমরা কিছু শব্দ দেখব, যাদের প্রথমাতে কেমন রূপ হতে পারে সেগুলিও আমরা দেখব। আগে আমরা কিছু শব্দ দেখেছিলাম, আজকেও কিছু শব্দ দেখব। আপনারা কিছু শব্দ বলবেন, আরো এখানে অ্যাড করব। তারপরে আমরা নিয়ম জানবো যে প্রথমা বিভক্তি কখন প্রয়োগ করতে হয়। তারপরে আপনারা সেন্টেন্স বলবেন। এখানে আমরা প্রথমা বিভক্তি দিয়ে আমরা বাক্য রচনা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে শিখব। তার আগে আমরা প্রথমা বিভক্তিতে শব্দ জানতে হবে, তাই না? বাক্য রচনা করতে গেলে শব্দ জানতে হবে। যেরকম এখানে বৃক্ষাহা, বৃক্ষৌ, বৃক্ষাহা, এটা প্রথমার। কিন্তু আরো অন্যান্য তো শব্দগুলি আছে, সেই সমস্ত শব্দের রূপগুলি কেমন হয় প্রথমাতে এখানে আপনাদের উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। তার সাথে আপনারা আরো বলবেন, সেটাও আমরা এখানে লিখে দেব। দেখুন, যেরকম প্রথমেই আছে যে পুংলিঙ্গ শব্দ, তো প্রথমে রাম শব্দ অকারান্ত, তারপর কবি শব্দ ইকারান্ত, তারপর সাধু শব্দ উকারান্ত। এগুলি প্রথমাতে রূপ দেওয়া আছে শুধুমাত্র। আমরা যেহেতু আজকে প্রথমা পড়ছি, তাই সব রূপ কিন্তু এখানে প্রথমাতেই দেওয়া আছে। তারপরে আমরা এখানে দেখব নিয়ম, তারপরে আমরা ক্রিয়াপদ দেখব। দেখুন এখানে যেরকম রামাহা, রামৌ, রামাহা হয়েছে, তো এইরকম অকারান্ত এবং পুংলিঙ্গ শব্দ আপনাদের ভাবতে হবে এবং বলতে হবে। কি হতে পারে বলুন? অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি মনে আসছে? স্যার মৃগः, হ্যাঁ, মৃগः। তারপরে আর কি হতে পারে? গ্রন্থः, হ্যাঁ ঠিক, গ্রন্থः। আর কি? বালকः, বালকः। আর কি আছে? চষকः, চষকः, ঠিক, চষকः মানে গ্লাস। তারপর বাকः, কপটः,
কাপোতাহ। তারপর गजः গাজাহ। ঠিক। এরপর দুই বচনে বলুন এই রূপগুলি কি হয়ে যাবে? মৃগ, মৃগাহা আছে এক বচন, দুই বচনে কি হয়ে যাবে? স্যার যদি মৃগ। আমি, হ্যাঁ, যদি আমি দুইজন, দুই সংখ্যা বোঝাতে চাই তখন হয়ে যাবে মৃগৌ। তো এইরকম ভাবেই হয়ে যাবে গ্রন্থৌ, একই রকম ভাবে হয়ে যাবে বালকৌ, চাষাকৌ, কাপোতৌ, তারপরে হয়ে যাবে গজৌ। বহু বচনে কি হবে? গজ শব্দ বা রাম শব্দের বহু বচন হয়েছে রামাহা, তাহলে মৃগ, রামা। মৃগ কি হবে? মৃগাহা। হ্যাঁ, আকার হবে, তাহলে মৃগাহা, একটু দীর্ঘ উচ্চারণ করতে হবে, মৃগাহা। তারপরে গ্রন্থাः ঠিক, বালকাः গ্রন্থাহা, বালকাহা, একই রকম হবে, সেই জন্য আপনাদের একটি শব্দ মুখস্থ করতে বলেছি। চষকাः কপোতাः কাপোতাহা, কাপোতাহা, দীর্ঘ উচ্চারণ করতে কপোতাः হবে। হ্যাঁ, ওকারটাও দীর্ঘ আছে তাই না, তাহলে ওকারটাও দীর্ঘ করতে হবে, কাপোতাহা, কাপোতাহা, গাজাহা। তাহলে অকারান্ত শব্দের প্রথমাতে রূপগুলি হবে এই রকম। তারপরে ইকারান্ত শব্দ পুংলিঙ্গি। কবি শব্দের দেখুন কেমন রূপ হয়েছে, কবিহি, কবি, কবয়ঃ। এই রকম শেষে হ্রস্ব ইকার আছে, এইরকম যত পুংলিঙ্গ শব্দ আছে তাদের রূপগুলি একই রকম হবে, কবিহি, কবি, কবয়ঃ। বলুন কবি শব্দের মতো আর কি শব্দ আছে? मुनि ঠিক, মনিহি। আর কি আছে? পুংলিঙ্গ হতে হবে আর হ্রস্ব ইকারান্ত হতে হবে। ঋষি হবে স্যার। হ্যাঁ হবে, ঋষি। তারপরে আর কি হবে? আপনারা আশেপাশে অনেক জনের নাম পাবেন, সেই নামগুলি বলতে পারেন, আপনাদের পরিচিত কোনো নাম। रवि হ্যাঁ ঠিক, রবিহি। আর কি হতে পারে? আর কিছু মনে করতে পারছেন? হ্রস্ব ইকার দিয়ে কিছু মনে পড়ছে? পুংলিঙ্গ শব্দ হতে হবে। ঠিক আছে, তাহলে এগুলি আমরা দুই বচনে যদি করি কি হয়ে যাবে? মনিটা কি হবে? স্যার মুনহ। দুই বচনে কি হবে? দুই বচনে মুনি মুনি না, দেখে দেখে বলতে বলা হচ্ছে। দেখুন কবি শব্দটা দেখুন, তারপরে ভাবুন, বলুন। मुनि ঠিক, মনি। ঠিক। ঋষি শব্দ কি হবে?
ঋষি, ঠিক, ঋষি। রবি শব্দ কি হয়ে যাবে? রবি, রবি। রবি। হুম, এরকম ভাবে আরো যদি আপনারা হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ পান, বাকিগুলি একই রকম হবে। তারপরে স্যার বহু বচনে কি হবে? স্যার মিউট করুন, মিউট করুন। মুনয়হ, হুম, মুনয়হ, ঠিক, মোনায়াহা। ইয়া উচ্চারণটা ঠিক করতে হবে। ইয়া, মুনয়হ, তাই না? ইয়া, ইয়া, তারপরে হ। ইয়াহা। হুম, মোনায়াহা, মোনায়াহা। তারপরেরটা কি হবে? ঋষয়হ, হুম, ঋষায়াহা। ঋষয়হ, হুম, রাবায়াহা। ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারছেন এইরকম ভাবে যদি হ্রস্ব ইকারান্ত শব্দ হয় এবং যদি পুংলিঙ্গ শব্দ হয় তাহলে এরকম হবে। এরপরে আসছে উকারান্ত শব্দ। উকারান্ত শব্দ যেমন উদাহরণ দেওয়া আছে সাধু শব্দ। সাধু, সাধু, সাধবাহা। এটা দেখুন এখানে একটু মিল পাবেন, যেটা হ্রস্ব ইকারান্ত ছিল তার সাথে হ্রস্ব উকারান্তের মিল কি আছে? এখানে ইকার দীর্ঘ হচ্ছিল, এখানে উকার দীর্ঘ হয়ে যাচ্ছে। রাবয়াহা, এখানে য় হচ্ছিল, এখানে ব হচ্ছে, এটুকু পার্থক্য আছে, বাকি অংশটা কিন্তু একই রকম আছে। ইকারের জায়গাতে শুধু উকার হচ্ছে আর ইকারের জায়গাতে ওকার হচ্ছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা বলুন, সাধু শব্দের মতো আর কি শব্দ আপনার মনে পড়ছে যেটা পুংলিঙ্গ হতে পারে? বলার সময় ছাড়া মিউট করে রাখবেন। বলুন, কে বলবেন? শেষে উকার থাকবে এবং সেটা পুংলিঙ্গ শব্দ হবে। এরকম আপনার যদি কিছু মনে হয়ে থাকে সেরকম শব্দ বলুন যেটা মনে পড়ছে। হুম, স্যার তনু শব্দ হবে? না, স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে। তনু শব্দ স্ত্রীলিঙ্গে। বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন। ঠিক শোনা যাচ্ছে না। ওকারান্ত শব্দ কি হতে পারে? রাহু কেতু হবে স্যার। হুম হুম হুম, ঠিক, গুরু, ওই শব্দগুলি হবে। হুম, গুরু শব্দ হবে, ঠিক। গুরু হু, রাহু, হু, কেতু হু। ঠিক, আর কি হতে পারে? শেষে উকার আছে এরকম কি শব্দ হতে পারে? স্যার পশু হবে? হ্যাঁ হবে, পশু শব্দ হবে। পশু, পশু হু। হুম, তো এগুলিও এবারে দেখুন দ্বিবচনে কি হয়ে যাবে। গরু শব্দ কি হবে দ্বিবচনে? বলুন। গুরু, দ্বিবচনে কি হবে? গুরু, ঠিক, গরু দীর্ঘ হয়ে যাবে। একই রকম ভাবে রাহু, কেতু,
তারপরে পশু, এরকম ভাবে রূপগুলি হবে। বহু বচনে কি হয়ে যাবে বলুন, কি হবে? গুরাবাহা, হুম, গুরাবাহা, ঠিক। গুরাবাহা, রাহাবাহা, কেতাবাহা, তাবাহা, পাশাবাহা। তো শেষের উকারটি থাকবে না, উকারের জায়গাতে অকার হবে, তারপরে ব হয়ে যাবে, ব বিসর্গ। যেরকম আগেরটাতে দেখুন শেষের ইকারটা থাকছিল না, বহু বচনের কথা বলছি, ইকার থাকছিল না, তার জায়গাতে অ এবং অন্তস্থ য় বিসর্গ। সেরকম এখানেও শেষের উকার থাকবে না বহু বচনের ক্ষেত্রে, সেখানে হয়ে যাবে অ ব বিসর্গ। এগুলি মিল আছে, মনে রাখতে হবে, মনে রাখার সুবিধার জন্য। তারপরে দেখুন রিকারান্ত শব্দ, এই ত্রি শব্দ, এটা যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন এটাকে বলতে হবে রিকারান্ত শব্দ। এটা কিন্তু আকারান্ত শব্দ নয়, পিতা এরকম কিন্তু শব্দটা নয়, মূল শব্দ যেটা সেটা রিকারান্ত শব্দ, পিতৃ। তাহলে পিতৃ শব্দ এখানে দেওয়া হয়েছে। তো পিতৃ শব্দ যেরকম পুংলিঙ্গ, তো এরকম পুংলিঙ্গে আর কি শব্দ আছে রিকারান্ত? স্যার ভাতৃ, হ্যাঁ, ভ্রাতৃ। আর কি হতে পারে? স্যার পৃথিবী, কি? পৃথিবী, শোনা যাচ্ছে না, স্পষ্ট নয়। মাতৃ। মাতৃ শব্দ স্ত্রীলিঙ্গে। ওকে, হ্যাঁ। আচ্ছা, ভ্রাতৃ শব্দ এখানে তো প্রথমাতে লিখছি আমরা, তাহলে হয়ে যাবে ভ্রাতা। ঠিক আছে, ভ্রাতৃ থাকবে না, প্রথমা রূপ হয়ে যাবে ভ্রাতা, যেরকম পিতা হয়েছে সেরকম ভ্রাতা। আর কি আছে শব্দ? দাতা, সরি হবে স্যার, হ্যাঁ দাত্রী, দাত্রী, দাত্রী শব্দ, হ্যাঁ সেটা হয়ে যাবে মূল দাতা। শব্দ দাত্রী, হ্যাঁ। হুম, মাম্পি কুন্ডু, কি ব্যাপার আত্মারি, কেন সময়ে আসতে হবে? আর কিছু মনে পড়ছে আপনাদের? আর একটা হতে পারে কর্তা, হতে পারে, তাই তো, কর্তৃ শব্দ প্রথমাতে হবে কর্তা। এরকম আরো অনেক হবে, আপনারা ভাবলেই পারবেন। ঠিক আছে, পরে ভাববেন, আরো যোগ করবেন এখানে। আচ্ছা, এরকমই হয়ে যাবে এখানে ভ্রাতরৌ। দাতা কি হয়ে যাবে? কি হয়ে দাতরৌ, যাবে? দাতরৌ, হ্যাঁ, কিন্তু এখানে পার্থক্য আছে, দাতারৌ হবে, ঠিক আছে, আকার হবে, একটু আলাদা আছে। কর্তা, এখানেও হবে আকার, কর্তারৌ, একটু অন্যরকম। তাহলে ভ্রাতৃ পিতৃ শব্দটা একই রকম আছে, কিন্তু দাত্রী এবং কর্তৃ শব্দটা কিন্তু অন্যরকম। তারা দুজন আবার একই, এখানে একই রকম হবে। কি হবে বলুন, কি হবে, কি হতে পারে?
ভ্রাতরহ। ভ্রাতরহ। তারপর একটা দাতরহ। হ্যাঁ, দাতারহ, এখানে আকারটা থাকবে একই রকম ভাবে কর্তারহ। কর্তারহ, আকারটা থেকে যাবে। এরপরে আমরা স্ত্রীলিঙ্গের কিছু দেখব। স্ত্রীলিঙ্গ শব্দ, এতক্ষণ আমরা পুংলিঙ্গ দেখছিলাম, এবার স্ত্রীলিঙ্গ কিছু শব্দ দেখব প্রথমাতে কেমন রূপ হচ্ছে। তাহলে লতা, লতে, লতাহা, এটা আপনারা পড়েছেন। তো এর সাথে এবার বলুন, আকারান্ত শব্দ তো প্রচুর আছে, ভাবতে হবে না আপনাদের। ছাত্র, হ্যাঁ, ছাত্রা। আর কি শব্দ আছে? ছাত্রা, আকারটা বলতে হবে, ছাত্র বললে কিন্তু হবে না, ছাত্রা। স্যার এবার মালা, ঠিক, মালা। আর কি আছে শব্দ? সজ্জা, সজ্জা, সজ্জা নয়, কিন্তু উচ্চারণটা কি হবে? সজ্জা, শయ్যা। শয্যা, শয্যা। ঠিক, জ উচ্চারণ করবেন না, জ উচ্চারণ হবে বর্গীয় জ যেটা, সেটার উচ্চারণ হবে জ। ঠিক আছে, অন্তস্থ জ কিন্তু নেই, উচ্চারণ হবে য়, শయ్যা। স্যার বালিকা, বালিকা হবে, বালিকা। তাহলে আকারান্ত শব্দ অনেক আছে। এটা কিরকম হয়ে যাবে? ছাত্রা থেকে স্যার ছাত্রী, যদি দুইজন যদি আমরা বোঝাই তাহলে হয়ে যাবে ছাত্রে। মালা হয়ে যাবে, দুটি মালা যদি বোঝাই কি হবে? মালে, মালে। ঠিক, একই রকম ভাবে হয়ে যাবে পেটিকে। পেটিকা মানে বক্স। শయ్যে। স্যার নৌকা কি স্ত্রীলিঙ্গ বাচ্চা? হ্যাঁ, নৌকা, ঠিক, নৌকাও হবে। তারপরে বহু বচনে বলুন, কি হয়ে যাবে? কি হবে? স্যার ছাত্রহ, ছাত্রাহ, হুম, ছাত্রাহ। ছাত্রহ বললে কিন্তু হবে না, ছাত্রাহা। ঠিক আছে, ছাত্রা হ নয়, ছাত্রাহা। যেখানে আকার আছে সেখানে হ আকার উচ্চারণ করতে হবে বিসর্গিত, হা, ছাত্রাহা। যেখানে অকার আছে সেখানে বলতে হবে ছাত্র হ, এখানে আকার আছে তাহলে বলতে হবে ছাত্রা হা। একই রকম মালাহা, পেটিকাহ, পেটিকাহ, শయ్যাহ, বালিকাহ। তাহলে আকারান্ত শব্দের প্রথমার রূপগুলি আমরা জানলাম, এই রকম হবে। এরপরে ইকারান্ত শব্দ, যেরকম আমরা কবি শব্দ দেখলাম, কবি শব্দের মতোই এখানে স্ত্রীলিঙ্গেও একই রকম রূপগুলি হবে। কবি, কবি, কবয়াহা হয়েছিল, তাই না? এখানেও একই রকম, মতিহি, মতি, মতয়াহা। স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের রূপ এখানে একই রকম আছে। তাহলে স্ত্রীলিঙ্গের রূপ কি মনে পড়ছে আপনাদের বলুন? ইকারান্ত শব্দ, স্যার বেলনি, এটা হবে? না, আমরা হ্রস্ব ইকারান্ত বলছি, তাই না? দীর্ঘ ইকারান্ত ঠিক আছে, বলি, হ্রস্ব ইকার বলতে হবে, শেষে হ্রস্ব ইকার থাকবে। মূর্তি, ঠিক, মূর্তি, প্রথমাতে হয়ে যাবে মূর্তি। তারপর
স্যার ধৃতি হবে কি ধৃতি ধৃতিহি, হ্যাঁ হবে ধৃতিহি। স্যার বৃষ্টিহি হবে বৃষ্টিহি। আর কি হবে? ইকারান্ত, স্ত্রীলিঙ্গ শব্দ, এরকম স্যার অনেক শব্দ কুপি পাবেন আপনারা। হ্যাঁ কি? স্যার কুপি না, ওটা তো দীর্ঘী। শেষে কি আছে? শেষ বর্ণটি কি আছে? শেষ দীর্ঘী আছে, তাই না? তাহলে আমরা তো হর্ষই বলছি। এখানে কি হয়ে যাবে? মূর্তিটা বলুন কি হবে? দুই বচনে মূর্তি, উচ্চারণ মূর্তি ঠিক করতে হবে। ও না মূর্তি, মূর্তি ঠিক, দুটি দীর্ঘ আছে আবার দীর্ঘী আছে, তাহলে দুটি দীর্ঘ উচ্চারণ করতে হবে। মূর্তি। ধৃতি কি হয়ে যাবে? ধৃতি। একই রকম ভাবে বৃষ্টি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আরো আপনারা এখানে যোগ করে নেবেন নিজেরা, যেটা মনে পড়বে। বহু বচনে কি হয়ে যাবে? মূর্তিটা বলুন কি হবে? মূর্তায়াহ, ঠিক, মূর্তায়াহ। শেষের স্বরবর্ণের জায়গাতে অ হয়ে যাচ্ছে, তারপরে বিসর্গ, অ বিসর্গ। মূর্তায়াহ, যেরকম কবয়াহ হয়েছিল, তাই না? শেষের ইকারের জায়গাতে অ বিসর্গ হয়েছিল, একই রকমই এখানে রূপগুলি হচ্ছে। এটাও হয়ে যাবে ধৃতায়াহ, পৃষ্টায়াহ। ঠিক আছে, এরকম ভাবে আপনারা আরো ভাববেন। তারপরে উকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে, ধেনুহু, ধেনু, ধেনবহ। যেরকম আমরা পুংলিঙ্গ রূপ দেখেছি সেই রকমই এখানেও একই রকম রূপ হচ্ছে। যেরকম আমরা দেখলাম পুংলিঙ্গে সাধুহু, সাধু, সাধবহ, সেরকমই এখানেও দেখুন একই রকম হয়েছে। প্রথমে বিসর্গ হয়েছে, তারপরে দীর্ঘটা, এই হর্ষটা দীর্ঘ হয়ে গেছে, তারপরে উকারের জায়গাতে অ বিসর্গ, ধেনবহ। তো উকারান্ত শব্দ কি হতে পারে স্ত্রীলিঙ্গে? কি কি শব্দ আপনাদের মনে পড়ছে? বেনু কি হবে স্যার? কি? বেনু, বেনু। হবে বেনু, বেনুহু। আর কি হবে? স্যার রেণু, রেনুহু। আর কি হতে পারে? ধাতু, ধাতু শব্দ হবে না, ধাতু শব্দ পুংলিঙ্গে, ধাতু শব্দ পুংলিঙ্গে। আর কি হবে? তনুহু, তানুহু, হ্যাঁ তানুহু হবে।
উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এগুলো দুই বচনে কেমন রূপ হয়ে যাবে? দুই বচনে পুংলিঙ্গের মতোই হবে, এটা দীর্ঘ হয়ে যাবে রেণু রেণু তানু। আর বহু বচনে কি হবে? পুংলিঙ্গের মতোই, বলুন। বেনাবাহা। ঠিক, রে নবহা, রে নবহা। তানবহা। এরপরে রিকারান্ত শব্দ, পিতৃ শব্দ যেরকম দেখলাম পুংলিঙ্গে, এটা স্ত্রীলিঙ্গে মাতৃ শব্দ। মাতা, মাতরৌ, মাতরহা। আর কি হতে পারে স্ত্রীলিঙ্গে? স্যার লতা। রিকারান্ত শব্দ বলেছি। বাম পাশে ব্র্যাকেটে কি লেখা আছে? রিকারান্ত। লতা শব্দ কি করে হবে? লতা শব্দে কোথাও রি আছে? না স্যার, ঠিক আছে। শেষে রিকার থাকবে এরকম শব্দ, যেরকম এখানে উদাহরণ দেওয়া আছে মাতৃ, শেষে রি আছে, মাতৃ। এইরকমই স্ত্রীলিঙ্গ শব্দ আর কি হতে পারে? স্যার ধাত্রী। হতে পারে, কিন্তু ধাত্রী শব্দ পুংলিঙ্গে হয়। ওটার স্ত্রীলিঙ্গ হলে ওটা দীর্ঘিকারান্ত হয়ে যায় এইরকম ভাবে, ধাত্রী এইরকম হয়ে যায়। এখানে কে এনে রাখতো? পুত্রী হবে, পুত্রী। পুত্রী স্পেলিং কি হয়? দীর্ঘি, শেষে দীর্ঘি থাকে। রি কোথায় থাকে? রি তো নেই। না স্যার না। একটা শব্দ আছে যেটা হচ্ছে স্বাশ্রী। স্বাশ্রী, এটার অর্থ হচ্ছে সিস্টার, তো এটা হয়ে যাবে স্বাসা, মানে বোন। তো এটা বহু বচনে হয়ে যাবে, দুই বচনে হয়ে যাবে স্বাসারৌ। তারপরে বহু বচনে হয়ে যাবে স্বাসারাহা। একই রকম ভাবে আরো একটি শব্দ রয়েছে নানান্দ্রী। ও জানি, বলুন। বলছি এখানে শসা, এটা আকারটা কোনো থাকে না, শসারও কেন হচ্ছে? ওটা প্রথমার রূপ। স্বাশ্রী রিকারান্ত শব্দ হচ্ছে এটা প্রাতিপদিক, আর প্রথমার রূপ হচ্ছে স্বাসা। না, আমি বলছিলাম মাতারও, এখানে তো মাতার যে তয় আকারটা থাকছে না, তাহলে শসা। হ্যাঁ, এটা আচ্ছা, এটা অন্যরকম আছে। আচ্ছা, একই রকম নেই এটা, যেরকম আমরা পিতৃ শব্দে দেখলাম। পিতৃ শব্দ এখানে আমরা দেখেছি, এই যে পিতৃ শব্দের সাথে আমরা ভ্রাতৃ শব্দের মিল পেয়েছি, কিন্তু দাত্রী শব্দের মিল পাইনি, কর্তৃ শব্দের মিল পাইনি, তাই না? এখানে আকার থেকে গেছে। তো সেই রকমই এখানেও আমরা এখানে এটা একটু অন্যরকম আছে। নানান্দ্রী শব্দ আছে একটা,
ননন্দী শব্দের অর্থ ননদ, বাংলাতে যেটা আমরা বলি ননদ, তো সেটা হয়ে যাবে ননন্দ্রী। এটা তো মূল প্রাতিপদিক, এখানে হয়ে যাবে ননন্দা, ননন্দারৌ। ননন্দারা। এরপরে আমরা ক্লিবলিঙ্গ দেখব। ফল শব্দ আপনারা জানেন, এটা আপনাদের দেওয়া হয়েছিল সমস্ত রূপগুলি। ফলম ফলে ফলানি। আর কি শব্দ মনে পড়ছে আপনাদের, বলুন দু চারটি। ক্লিবলিঙ্গ শব্দ অকারান্ত শব্দ, শেষে জল। জল। ঠিক। জলম। নেত্রম, আর কি হতে পারে? নেত্রম, ঠিক। নেত্রম। আর কি হবে? স্যার ছাত্রম। ছাত্রম। ছাত্রম মানে কি? স্যার ছাত্র মানে যে একটা স্টুডেন্ট। না, সেটা তো পুংলিঙ্গ শব্দ। ছাত্রাহা এরকম হয়তো। ও ঠিক এটা আছে। আমরা ক্লিবলিঙ্গ দেখছি, তাই না? ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে স্যার ছাত্রাম হবে, যেটা ছাতা। হ্যাঁ, আমব্রেলা যেটা আছে সেটা হবে ছাত্রম। আর কি আছে? পুষ্পম। আমরম, ঠিক। পুষ্পম হবে, আমরাম হবে। এগুলি সব হচ্ছে আমাদের অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। দুই বচনে কি হয়ে যাবে? একার হয়ে যাবে। জলে, নেত্রে, ছত্রে, পুষ্পে, আমড়ে। আপনারা এটা শুনে থাকবেন, গন্ধ পুষ্পে, তাই না? পুজোর সময় তাহলে সেখানে দুই বচনে বলা হয় এতে এতে গন্ধ গন্ধে পুষ্পে। পুষ্প। হ্যাঁ, তাহলে সেখানে গন্ধ পুষ্প দুটির কথা বলা হচ্ছে, সেই জন্য দুই বচনে প্রয়োগ করা হয়। এখানে হয়ে যাবে জলানি। তারপরে নেত্রাণী, ছত্রাণী, পুষ্পাণী, আমরাণী। এরকম ভাবে রূপগুলি হবে। তাহলে অকারান্ত ক্লিবলিঙ্গের প্রথমান রূপ আমরা দেখলাম। এরপরে আমরা ইকারান্ত ক্লিবলিঙ্গ দেখব। বাড়ি, বাড়িনি, বাড়িনি। দুই বচনে যেটা রয়েছে সেটা দেখুন, মাঝেরটা হ্রস্ব, পরেরটা দীর্ঘ। আর বহু বচনে যেটা আছে সেটা মাঝেরটা দীর্ঘী, পরেরটা হ্রস্বী, পাল্টে যাচ্ছে। তো এরকম ভাবেই রূপগুলি হয়। একটা মনে রাখলে বাকিগুলিও আপনাদের সুবিধা হয়ে যাবে। তো কিরকম এরকম আর কিছু শব্দ জানা থাকলে বলুন। ইকারান্ত শব্দ, ক্লিবলিঙ্গ। দধি হবে, দধি। দধি হবে, দধি।
আর কি হতে পারে? এখানে আমরা অন্যান্য বিষয়গুলিও নিয়ে নিতে পারি, যেরকম ধরুন ইকারান্ত বাদ দিয়ে উকারান্ত, কারণ এদের রূপগুলি একই রকম হয়। লিবলিঙ্গের ইকারান্ত উকারান্ত এদের রূপগুলি একই রকম হয়। এখানে আমরা উকারান্ত যোগ করতে পারি, যেমন মধু শব্দ আমরা নিতে পারি। এখানে মধু, এটা উকারান্ত হলো। আর কিছু আপনারা জানা থাকলে বলুন। স্যার জাদু। না, আর কেউ চেষ্টা করুন বলার। ইকারান্ত শব্দ যেরকম হতে পারে অক্ষী। স্যার তরু হবে কি? না, পুংলিঙ্গ শব্দ। তরু হবে না। পুংলিঙ্গ শব্দ। অক্ষী শব্দ আছে লিবলিঙ্গে। আর কি হতে পারে? পক্ষী, জ্ঞানী, পক্ষী। না, জ্ঞানী হবে না। জ্ঞানী ওটা পুংলিঙ্গ শব্দ। পক্ষী এটাও পুংলিঙ্গ শব্দ। পক্ষেন শব্দ, পুংলিং শব্দ, জ্ঞানীন শব্দ, এগুলি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে, আমরা এগুলি দেখি তাহলে। এগুলির রূপগুলি একই রকম ভাবে হয়ে যাবে। দধি, দধিনী, অক্ষী, অক্ষিণী, মধু, মধু, মধুনী, তো এগুলির বহু বচন হলে পাল্টে যাবে, বিপরীত হয়ে যাবে। যেমন এটা হয়ে যাবে দধিনী, তারপরে হয়ে যাবে অক্ষিণী, তারপরে হয়ে যাবে মধুনী। তো এগুলি মনে রাখবেন এইরকমই। বাকি যদি আপনারা আবার যোগ করতে পারেন তো সেইগুলির রূপও এরকমই হবে। আর এক্সেপশনাল যেগুলি আসবে তখন তখন আমরা বলে দেব ক্লাস করার সময়। তাহলে এই যে আমরা রূপগুলি বললেন এগুলি কিন্তু সব প্রথমার রূপ। আজকে আমরা প্রথমা পড়ছি, সেই জন্য প্রথমার রূপ। এবারে আমরা নিয়ম দেখে নেব, প্রথমা বিভক্তি ব্যবহার করার নিয়ম। পড়ুন একজন, পড়ে বলুন কি বুঝলেন। নিয়মটি বলুন, পড়ে কি বুঝলেন বলুন। কর্তা যখন কোনো ডাইরেক্ট কোনো কাজ করছে তখন সেই কর্তাটি প্রথমা বিভক্তি হবে।
স্বতন্ত্রভাবে যখন ক্রিয়া সম্পাদন করছে। হুম, ঠিক। কর্তাতে প্রথম বিভক্তি হবে। কর্তা কাকে বলবো? যিনি কাজ করছেন বা ক্রিয়া সম্পাদন করছেন। ঠিক। তো যিনি কাজ করবেন বা ক্রিয়া করবেন, ক্রিয়া বা কাজ যিনি করছেন তিনি হচ্ছেন কর্তা। বা যা কিছু হতে পারে। যে বলতে আমরা ব্যক্তিকে বুঝি, তাই না? তো যা কিছু মানে ব্যক্তি ছাড়াও পশু হোক, পাখি হোক বা কোনো বস্তু হোক, যেমন গাছ, ফল। স্যার যেমন মেঘ ডাকছে, এক্ষেত্রে মেঘ এখানে কর্তা। ঠিক। তো সমস্ত কিছুই, যত শব্দ আছে বা যত বস্তু আছে বা যত পদার্থ আছে, সমস্ত কিছুই হচ্ছে কর্তা হতে পারে। শুধুমাত্র ব্যক্তি কর্তা হবে এরকম নয়। কর্তা শব্দটা ওই রকম শোনালো যে কোনো কিছু করছে, তাই না? তো এখানে করা বলতে যেমন ফল পড়ছে, তাহলে পড়া ক্রিয়া, পড়া ক্রিয়া বা কাজ সেটা ফল করছে, সেই জন্য ফল এটা হচ্ছে কর্তা। সেখানে প্রথমা বিভক্তি আমরা ব্যবহার করব। আবার ব্যক্তির ক্ষেত্র হতে পারে, যেরকম এখানে উদাহরণ দেওয়া আছে, সে হাসছে, সে হাসছে, তাহলে কোনো একজন ব্যক্তি হাসছে, তাহলে হাসা যে ক্রিয়া সেটা সে করছে, সেই জন্য সে কর্তা। সেখানে প্রথমা বিভক্তি হবে। এখানে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। বুঝতে পেরেছেন বাকিরা? কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি আরেকবার বলবো। সৃঞ্জয় ঘোষ। স্যার বুঝতে পেরেছি। সৃঞ্জয় ঘোষ আছেন? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, মোটামুটি। দেখুন, আমরা যেটা বলি সাবজেক্ট বলি না, সাবজেক্ট, তো সেটা এখানে কর্তা। আর কিছু বিশেষ বলার নেই, যে কাজ করছে সে হচ্ছে কর্তা। সেখানে আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করব। এতক্ষণ আমরা যে রূপগুলি দেখলাম, প্রথমা বিভক্তিতে যে রূপগুলি হচ্ছে, তো সেই রূপগুলি কখন ব্যবহার করব আমরা? শুধু রূপ জানলেই তো হবে না, ব্যবহার করতে হবে। তাহলে সেই রূপগুলি আমরা ব্যবহার করব কর্তাতে। যে ক্রিয়া করবে সেখানে আমরা ব্যবহার করব। এবার ধরুন কেউ একজন ফল খাচ্ছেন, কেউ একজন ফল খাচ্ছেন, তাহলে এখানে তো দুটি শব্দ আছে। ক্রিয়া ছাড়াও এখানে আরো দুটি শব্দ আছে, কেউ একজন আর ফল। তাহলে এখানে আমাদের সংশয় হবে যে প্রথমা বিভক্তি কোথায় করব? প্রথমা বিভক্তি সেখানেই করব যে ক্রিয়া করছে। তাহলে কেউ একজন ফল খাচ্ছেন, তাহলে ফল তো নিজেই নিজেকে খাচ্ছে না, ক্রিয়া, খাওয়া ক্রিয়া সেটা কোনো একজন করছে, যে করছে সেই হচ্ছে সেখানে কর্তা। তো সেই জন্য সেখানে আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করব। বোঝা গেছে? ফল শব্দে কিন্তু প্রথমা সেখানে হবে না। এখানে কোনো প্রশ্ন থাকলে বলুন, যিনি বোঝেননি প্রশ্ন করে নেবেন। সকলে বুঝেছেন? রামপ্রসাদ বিশ্বাস, আছেন আপনি?
রামপ্রসাদ বিশ্বাস, স্যার বলছি ফল, কেউ একজন ফল খাচ্ছে, তো ফল তো আর সে নিজে খাচ্ছে না, তো এখানে ওটা প্রথমা বিভক্তির ব্যবহারটা হবে না বললেন, তাই তো? না ফলে তো হবে না, আচ্ছা, ওখানে তাহলে কি বিভক্তি হবে স্যার? সেটা তো আমরা এখনো পড়িনি, আচ্ছা, আমরা তো শুধু প্রথমাই পড়েছি, তাই না? ঠিক আছে, তাহলে ঠিক আছে স্যার। হুম। আমাদের পড়া হয়েছে, এরকম বিষয় থেকে প্রশ্ন করলেই ভালো, বাকিটা তো আমরা পড়বো আস্তে আস্তে। স্যার প্রথমা বিভক্তি আর সাবজেক্ট এটা কি একই? না, কর্তা বলছি যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। সেখানে আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করছি। যেটা ফর্ম হচ্ছে, প্রথমা বিভক্তিতে যে আমরা ফর্মটা ব্যবহার করছি, সেই রূপটা হচ্ছে প্রথমা বিভক্তির রূপ। প্রথমা বিভক্তি অনেক অর্থে হতে পারে, তো তার মধ্যে একটি অর্থ হচ্ছে এখানে আমরা পড়লাম যে কর্তা অর্থে হতে পারে। ঠিক আছে, তো সেই কর্তা অর্থটাই হচ্ছে এখানে সাবজেক্ট আমরা বলতে পারি, বোঝার জন্য সুবিধার জন্য বলতে পারি। বাক্যের যেটা সাবজেক্ট হবে সেখানে আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করব। খুবই সহজ বিষয় আছে। তো এবার ক্রিয়া বিষয়টাও জানতে হবে, না হলে আমরা বাক্য হবে না, তাই না? শুধু প্রথমা বিভক্তি নিয়ে তো বাক্য হবে না। প্রথমা বিভক্তিতে আমি জানি যদি শুধুমাত্র রামহা, তাহলে সেটা নিয়ে বাক্য করতে পারবো না। রামহা, শ্যামহা, লতা, সীতা, গীতা, মধু, জলম, এগুলি যদি আমরা সবকিছু বলি তাহলে কিন্তু সেটা বাক্য হলো না। অনেকজনের নাম বললাম শুধুমাত্র, বাক্য কি করে হবে? যখন আমরা ক্রিয়া যোগ করব, তাই না? তাহলে বাক্যের যদি আমরা সব থেকে ছোট একটি বাক্য গঠন করতে যাই, সব থেকে ছোট বাক্য, তাহলে সেখানে অন্তত ক্রিয়াপদ একটা থাকতে হবে আর কর্তা থাকতে হবে, তাহলে একটা বাক্য বলতে পারি। শুধুমাত্র একটা শব্দ দিয়ে সেটাকে আমরা বাক্য বলতে পারি না। তো ক্রিয়ার ক্ষেত্রেও আমরা আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, সেটার প্রথম পুরুষ। প্রথম পুরুষ মানে আমি, আমরা এবং তুমি, তোমরা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সমস্তটাই হচ্ছে প্রথম পুরুষ। সেটা আমরা আজকে পড়ব। মানে ইংরেজিতে যে থার্ড পার্সন যেটা বলা হয়, তাই তো? ঠিক ঠিক, থার্ড পার্সন, সেটা আমরা এখানে বলবো প্রথম পুরুষ। আমাদের এখানে থার্ড পার্সন বলে কিছু নেই, আমাদের যেটা আছে সেটা প্রথম। আর মধ্যম পুরুষ বলতে আমরা যেটা বলি তুমি, তোমরা, ইউ। তুমি, ইউ। আর উত্তম পুরুষ, তো আমাদের অধম পুরুষও নেই,
উত্তম পুরুষ আছে, যেটা হচ্ছে আমি, আমরা। ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও এক বচন, দুই বচন, বহু বচন আছে। আর এদের কোনো লিঙ্গ অনুসারে রূপ হয় না, লিঙ্গ অনুসারে কোনো রূপ হবে না। এদের বচন অনুসারে রূপ হবে। বচন অনুসারে এদের 3টি রূপ হবে, আর পুরুষ অনুসারে 3টি রূপ হবে। তাহলে মোট 9টি রূপ হবে। প্রথম পুরুষের এক বচন, দুই বচন, বহু বচন। মধ্যম পুরুষের এক বচন, দুই বচন, বহু বচন। উত্তম পুরুষের এক বচন, দুই বচন, বহু বচন। এরকম ভাবে 9টি রূপ হবে। এক একটা কাল বোঝানোর জন্য আমরা 9টি করে রূপ পাবো, বচন অনুসারে এবং পুরুষ অনুসারে। তাহলে প্রথম পুরুষ আমরা আজকে দেখব, শুধুমাত্র প্রথম পুরুষ। প্রথম পুরুষে আমরা যেটা পড়েছি যে সে বা তাহারা বা কোনো একজনের নাম হতে পারে, কেউ একজন হতে পারে, যেটা আমি নয় এবং তুমি নয়। আমি বা তুমি এই শব্দ বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রথম পুরুষে আমরা ব্যবহার করব। যেমন আমরা পড়েছি যেটা রাম শব্দ পড়েছি, তাহলে রাম, আমি রাম নয়, আর তুমি অর্থেও রাম নেই, তাহলে এটা রাম হচ্ছে প্রথম পুরুষে হবে। তাহলে রাম যদি আমরা এক বচনে ব্যবহার করি, রাম পড়ছে, পঠতি মানে পঠ, এটা হচ্ছে মূল প্রাতিপদিক। যেরকম আমরা শব্দের ক্ষেত্রে পড়েছিলাম, মূল প্রাতিপদিক শব্দে রাম ও শব্দ, তো সেই রকমই পঠ, এটাকে আমরা বলবো ধাতু। ঠিক আছে, ধাতু বলবো। পঠ এটাকে বলবো ধাতু। প্রাতিপদিক শব্দের ক্ষেত্রে বলবো, আর ক্রিয়াপদের ক্ষেত্রে বলবো ধাতু। তাহলে এখানে আমরা কি কি পড়লাম এখনো পর্যন্ত, কি কি বুঝলেন বলুন, সংক্ষেপে বলুন। বলুন কেউ একজন। স্যার হুম, মানে প্রথম থেকে ওই অবধি? না, এইখানে এই অংশটা যেটা আচ্ছা, আমরা পড়েছি। এই অংশ হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে কর্তার যে রূপ সেগুলো জানলে হবে না, আমাদের ক্রিয়াপদের রূপগুলো জানতে হবে। এবার আমরা এখন বর্তমান কালটা পড়ছি। বর্তমান কালে একটি ক্রিয়াপদের যে মূল প্রতিবাদী সেটাকে ধাতু বলে। এবার সেই ধাতুর এক বচনের রূপ হচ্ছে এক বচন, দ্বিবচন আর বহু বচন হয়। তার মধ্যে এক বচনের যেমন পট ধাতু হচ্ছে, মানে পড়া এই শব্দটির মূল প্রাতিপদিক শব্দ হচ্ছে পট, আর তার এক বচনের রূপ হচ্ছে পঠতি, আর দ্বিবচনের রূপ হচ্ছে পঠতঃ। আর আর যখন সে মধ্যম পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ তুমি বা ইউ এর ক্ষেত্রে ব্যবহার হবে, তখন পঠসি হবে। আর উত্তম পুরুষ অর্থাৎ আমি, আমরার ক্ষেত্রে ব্যবহার হবে, তখন পঠামি এই রূপটি হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়বো বর্তমান কালের প্রথম পুরুষ। বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, তার মধ্যে আমরা পড়বো প্রথম পুরুষ। পঠতি, পঠতঃ, পঠন্তি। এক বচন, দুই বচন, বহু বচন। রামঃ পঠতি, রামৌ পঠতঃ, রামাঃ পঠন্তি। ঠিক আছে, সেরকমই বালকঃ একজন বালক, পঠতি।
হ্যাঁ পূজানি, বলুন। স্যার একটা প্রশ্ন করছি। আমরা যেরকম বাংলায় বলি যে আপনি তুমি ইত্যাদি, তাহলে ওরকম কি সংস্কৃতিতে হয়? হুম তাহলে সেক্ষেত্রে কি এগুলো একই থাকবে? মানে এইগুলো প্রথম পুরুষ মধ্যম পুরুষ সেটা যেভাবে বলছি আমরা, তখনও কি এটা কি আলাদা হবে? মানে যদি আমার থেকে বড় কাউকে আমি বলতে চাই, তাহলে কি সে পদ্ধতি এরকমই বলবো? ঠিক। যখন আমরা আপনি করে বলতে চাইছি তখন আমরা পঠতি বলবো। আর তো তুমি তখন করে বলতে চাইলে মানে তখন পঠসি বলবো। আমি কথার কথা বলছি, পঠস আমি আমার থেকে ছোট একজনকে যদি হুম প্রথম পুরুষে বলতে চাই, মানে ধরে নিলাম আমার বোন পড়ছে, বা এখানে হুম তো এটা আমি যদি বলতে চাই তাহলে আমি হুম পদ্ধতি বলবো। কিন্তু যদি আমি বলতে চাই আমার দিদি পড়ছে, তাহলেও আমি পদ্ধতি বলবো। যদি আমরা শুধুমাত্র নাম ব্যবহার করি, তাই না, যেমন অথবা যদি বলি বোন পড়ছে, তাহলে সিস্টার যখন আমরা ইংরেজিতে ব্যবহার করি তখন তো সেটা ইউ অর্থে তো ব্যবহার হয় না, না তাই না, তখন সেটা না নাম হিসেবেই তো আমরা দেখি। তো সেই রকমই এখানে যখন আমরা নাম ব্যবহার করছি তখন সেটা পঠতি হবে। আর আমি যদি নাম না বলে যদি বলি তুমি, তুমি করে যদি বলি, ত্বম শব্দটা যদি থাকে, তুমি শব্দটা যদি থাকে, তখন সেটা পঠসি হবে। ঠিক আছে। নাম থাকলেও যদি বলি যে উম, কোনো একজনের নাম নিয়ে যদি আমি বলি তুমি করে যদি বলি যে তুমি পড়ো বা তুমি পড়ছো, আদিত্য তুমি পড়ছো, তাহলে সেখানে মধ্যম পুরুষ হয়ে যাবে। যেহেতু আমি তুমি করে বলেছি, নাম থাকলেও সেখানে যেহেতু আমি তুমি শব্দ ব্যবহার করেছি, সেই জন্য সেটা মধ্যম পুরুষ হবে। না হলে যদি তুমি বা আমি শব্দ যদি না থাকে তাহলে সেটা প্রথম পুরুষেই হবে। বোঝা গেছে? যদি যদি আপনি বলেন যে আদিত্য আপনি পড়ছেন, তাহলে কি হবে? তাহলে কি পঠাসি হুম হবে? না, আচ্ছা, পঠসি কেন হবে, তখন পঠতিই হবে। আপনি বলছি তো। তাতে কি আলাদা হচ্ছে? আমি বুঝতে পারলাম না ঠিক আছে। তুমি যখন বলছি, তুমি আর আপনির মধ্যে যেরকম বাংলাতে আমরা পার্থক্য করি সেই রকমই এখানে আমরা বলবো ভবান, বলবো ভবান, আপনি মানে ভবান, তখন সেটা প্রথম পুরুষে হবে। আচ্ছা, এবার বুঝতে পারছি। হুম হুম স্যার আমার একটা প্রশ্ন আছে। এই হ্যাঁ উজানির প্রশ্নটা ধরেই বলছি, ওর ও যেটা জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি বলছেন যে আদিত্য হুম আপনি পড়ছেন, তা আপনি শব্দটা আমি ব্যবহার না করেও তাই বাংলার ক্ষেত্রে আদিত্য হুম পড়ছেন, আরে এই ছেন কথাটার মধ্যেই তো আমার আপনি শব্দ, আপনি এই ঠিক অনুভূতিটা ভাবটা ঢুকে আছে, বা আদিত্য ঠিক পড়ছো, তা আমি যদি পড়ছো বলছি মানে অর্থাৎ তুমি হিসেবেই তাকে ধরছি বলেই পড়ছো, বা আদিত্য পড়ছিস, এই ছিসের মধ্যে ঠিক তুই শব্দটা ঢুকে রয়েছে, ঠিক সেক্ষেত্রে কি হবে? ঠিক। তো সেই রকমই আমরা বলতে পারি আদিত্যঃ পঠতি, তাহলে পঠতির মধ্যেই তিটা ঢুকে আছে, তাই তো, তি মানেই তো আপনি হয়ে গেল। তারপরে পঠাসি যদি বলি তার মানেই তো তুমি অর্থেই তো বলছি পঠাসি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে সেটা আমরা করতে পারবো তো, ধরুন আপনি ট্রান্সলেশন দিলেন, তখন হুম আপনি বা তুমি বা তুই এটা না বলেও আপনি হয়তো দিলেন যে আদিত্য পড়ছিস ঠিক বা আদিত্য, তখন ঠিক আমরা এটা করতে পারবো তো, সেইটা বলছি, ঠিক ঠিক হবে তো? ঠিক হ্যাঁ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক। কিন্তু দেখুন সেখানেও ভাবার্থ বলে একটা বিষয় আছে, আর একটা আক্ষরিক, আক্ষরিক একটা আমরা অনুবাদ করি, তাই না, যে যেইটা আছে হুবহু আমরা সেই রকমই একটা অনুবাদ করি আর একটা ভাবার্থ অনুবাদ করি। তো সেই রকম দুটি পার্থক্য হতে পারে। যখন আপনাকে ধরুন প্রশ্ন দেওয়া হয়েছে অনুবাদ করার জন্য যে আদিত্য পড়ছেন,
সেখানে আপনি শুধুমাত্র পঠতি বললেই হয়ে গেল। কিন্তু যদি বলা হয় আদিত্য আপনি পড়ছেন, তাহলে আপনির জন্য আবার আপনাকে আলাদা করে একটি শব্দ যোগ করতে হবে। বোঝা গেছে? মানে ডাইরেক্ট স্পিচ যে সে এটা শুনছে বা এরকম, সেক্ষেত্রে তাকে সেই সম্বোধনটা জরুরি সেই অর্থে। বা যখন হয়তো আমরা আপনি যেটা বললেন যে স্টেটমেন্ট হিসেবে বলছি, তখন সেখানে পদ্ধতি ব্যবহার করলে হয়ে যাচ্ছে, তাই তো? দুই রকম ভাবেই সম্ভব। আচ্ছা। বাংলাতে ভাববেন, বাংলাতে যেরকম আপনারা ব্যবহার করেন ঠিক সেই রকমই ব্যবহার হবে। বাংলাতে কখনো আপনি ব্যবহার করেন, আপনি বলেন, কখনো বা ব্যবহার করেন না, ডিরেক্ট বলে দেন, ক্রিয়াপদের সাথেই যোগ করেই তার অর্থ চলে আসে। খাচ্ছেন বললেই সেটা বোঝা যাচ্ছে, আবার খাচ্ছ বললেও সেটা বোঝা যাচ্ছে যে কি অর্থে বলতে চাইছেন। আবার কখনো কখনো আপনি দিয়েও আমরা বলি। খাচ্ছেন এই ক্রিয়াপদ থাকলেও সেখানে আমরা আবার আলাদা করে আপনি শব্দটাও ব্যবহার করে থাকি। সেই জন্য আমাদের বলার কিরকম ভাবে আমরা বলতে চাইছি সেটা আমাদের উপরেই নির্ভর করছে। দুই ভাবেই বলা যেতে পারে। ঠিক আছে স্যার। বাকিদের কোনো জিজ্ঞাসা আছে? এটা আমরা বর্তমান কাল পড়ছি, মনে রাখতে হবে। বর্তমান কালে প্রথম পুরুষের রূপগুলি আজকে দেখছি আমরা, আর সেটাই আমরা অভ্যাস করব। তাহলে পঠাতি, পঠাতাহা, পঠান্তি, এই তিনটি রূপ আপাতত মনে রাখুন। এখানে কিছু ক্রিয়াপদ দেওয়া আছে, এগুলি দিয়ে আপনারা বাক্য রচনা করতে পারেন। তো এখানে একটা করে দেওয়া আছে, বাকিগুলি আপনারা আর একটা করে যোগ করতে পারেন। পাঠাতি, পাঠাতাহা, পাঠান্তি। তো এখানে কবি পড়ছেন, কবি ছাড়া আর কে পড়তে পারে? অন্য একটি বলুন, কি হতে পারে? হ্যাঁ, ঋষি। ঠিক, ঋষিহি কি হবে? ঋষিহি পাঠাতি। ঠিক, এটাই বহুবচন অথবা দ্বিবচন করলে কি হবে? ঋষি পাঠাতাহা। বহুবচনে হয়ে যাবে ঋষায়াহা পাঠান্তি। এখনো কোনো সংশয় আছে বাকিদের মধ্যে কারোর, যে বুঝতে পারছি না কিভাবে হচ্ছে বাক্য? জিজ্ঞাসা থাকবে বলুন, আপনারা না বললে আমি কি করে বোঝাবো? যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করুন, যে এখনো বুঝতে পারেনি। বাক্য রচনা কিন্তু এখনই আমরা শুরু করছি, তাহলে এখন যদি কোনো অসুবিধা হয় বলুন, তাহলে এখনই সমস্যার সমাধান হবে, না হলে পরে পরে গিয়ে বললে কিন্তু হবে না। স্যার, এখানে ঋষি আমাদের থেকে বড় হয়, তো তাই জন্য পদ্ধতি হলো না, যে কোনো নামের ক্ষেত্রেই পঠতি হয়ে যাবে, ঠিক আছে? বড় হোক বা ছোট হোক। যদি স্যার, তাহলে যদি আমরা রাম বলি তাহলে তার সঙ্গেও পদ্ধতি হবে? ঠিক, পঠতি হবে। আমরা যতক্ষণ না তুমি শব্দ ব্যবহার করছি বা আমি শব্দ ব্যবহার করছি ততক্ষণ পঠতেই হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি শব্দ ব্যবহার করলে হয়ে যাবে পঠাসি, আর আমি শব্দ ব্যবহার করলে হয়ে যাবে পঠামি। তো সেগুলি আমরা পরে পড়বো। আজকে আমরা তুমি আর আমি শব্দ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত শব্দ আছে সব শব্দ এখানে চলে আসবে।
আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? না থাকলে বাক্য বলুন। এখানে আপনারা সেন্টেন্স রচনা করুন। লিখতি মানে লিখছে, লেখা অর্থে। তাহলে কে লিখবে, কে লিখছে বলুন, কে বলবেন? স্যার রাম হুম হুম বলুন, একজন একজন করে বলুন। স্যার রামা রামः কি হবে? স্যার লিখতি লিখতি মানে, মানে কি হলো? রাম স্যার লিখছে। রাম লিখছে। ঠিক, রাম লিখছে। এটাই হয়ে যাবে রামৌ লিখতः, রামাः লিখন্তি। বোঝা গেছে? এরকম ভাবে সব জায়গাতেই হবে। ক্রিয়াপদের ক্ষেত্রে কোনো লিঙ্গ অনুসারে রূপ হয় না, সেই জন্য যে কোনো লিঙ্গের আমরা শব্দ এখানে ব্যবহার করতে পারি। রামः না বলে আমরা লতা, সীতা, গীতা, যে কোনো শব্দ বা ক্লিবলিঙ্গ শব্দও ব্যবহার করতে পারি। ঠিক আছে? ক্লিবলিঙ্গ শব্দ যেরকম মিত্রম শব্দ বন্ধু অর্থে, ফ্রেন্ড অর্থে ব্যবহার হয়, যেটা ক্লিবলিঙ্গ শব্দ সেটা মিত্রম। মিত্রাহ হয় না। মিত্রাহ হলে তার অর্থ হয়ে যাবে সূর্যঃ। তো সেই জন্য মনে রাখতে হবে, ফ্রেন্ড অর্থ হলে ক্লিবলিঙ্গ শব্দ ব্যবহার করতে হবে। এরপরে দেখুন যাওয়া অর্থ দেওয়া আছে, তো এখানে অন্য কোনো একটা শব্দ দিয়ে বলুন বাক্য কি হতে পারে? যাওয়া অর্থ গচ্ছতি, গচ্ছতি মানে যাচ্ছে, গচ্ছতি। ছাত্রः ছাত্রः, হ্যাঁ ছাত্রः গচ্ছতি। ঠিক এইরকম ভাবেই বহুবচনে বা দ্বিবচনে কি হবে? ছাত্রৌ গচ্ছতः। ছাত্রৌ গচ্ছতः। বহুবচনে হয়ে যাবে ছাত্রাः গচ্ছন্তি। ছাত্রাः গচ্ছন্তি। ঠিক, গচ্ছতির আগে যদি আমরা আ যোগ করে দিই তাহলে আশা অর্থ হয়ে যাবে। গচ্ছতির প্রথমেই যদি আমরা আ যোগ করে দিই তাহলে হয়ে যাবে আশা অর্থ। তাহলে কে আসছে বলুন, কে আসছে? দেব দেবः। দেবः, হ্যাঁ এটা তো দেওয়া আছে, দেবः আগচ্ছতি, দেব আসছে। আর অন্য অন্য শব্দ দিয়ে বলুন। স্যার বালকः বালকः আগচ্ছতি। দুই বচনে কি হবে? বালকো বালকৌ আগচ্ছতः। আগচ্ছতः। বহু বচনে কি হবে? বালকাः আগচ্ছন্তি। আগচ্ছন্তি। ঠিক, এরপরে খাওয়া অর্থ ইট। খাওয়া অর্থ কি হবে? কে খাচ্ছে?
এখানে উদাহরণ দেওয়া আছে, লতা খাচ্ছে। আর কে খাচ্ছে? কোনো নাম দিয়ে বলুন, নাম বা সে, তাহারা ইত্যাদি দিয়েও বলতে পারেন। স্যার সীতা। সেটা হবে, যে কোনো নাম তো হবেই। সীতা খাদাতি, সীতে দুই বচনে, মানে সীতার সাথে আরো একজন খাচ্ছে। খাদাতাহা, সীতাহা অনেকজন, খাদান্তি তারপরে পান করছে। স্যার একটা কথা বলুন, হ্যাঁ, তাহলে এখানে কি যদি এরকম বলা হয় সা খাদাতি, এটাও ঠিক? ঠিক। তুমি এবং আমি এই শব্দ বাদ দিয়ে সমস্ত শব্দ এখানে বলা যাবে। তাহলে এসা সা এগুলো এটার মধ্যেই পড়ছে। হ্যাঁ, সমস্ত কিছু বলা যাবে। যেরকম আমরা সাহা জায়গাতে আমরা কি বলি, ইংরেজিতে আমরা বলি হে, তাই না? হে, তাহলে সেটাও তো থার্ড পারসন হয়। সেই রকম এখানেও আমরা সাহা বললে এটা প্রথম পুরুষেই পড়বে। বুঝেছি স্যার। বলুন এখানে বাক্য কি হবে? সকলকে বলতে হবে, যারা বলছেন না, না বললে শিখবেন কিভাবে? বলতে হবে, যত বলবেন তত শিখবেন, অভ্যাস হবে। কে বলবেন? বলুন। স্যার তৎ পিবতি। তৎ, হ্যাঁ স্যার। তৎ মানে কি? স্যার একজন, সেটা হলো দূরে আছে। তৎ কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ, স্যার। তাই না? ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে তৎ শব্দের ক্লিবলিঙ্গ হলে এটা কাকে বোঝাচ্ছে সেটা বোঝাতে হবে। কাকে বোঝাতে চাইছে? স্যার একটা নাম দিতে হবে কি? না, নাম দেওয়ার দরকার নেই। তৎ বললেও হবে, কিন্তু কাকে বোঝাতে চাইছেন আমি অর্থটা জানতে চাইছি। স্যার ক্লিবলিঙ্গ। তৎ এই শব্দ দ্বারা কাকে বোঝাতে চাইছেন? যেরকম সীতা শব্দের দ্বারা আমরা সীতাকে বোঝাতে চাইছি, তাই তো? সীতা নামের একজন মহিলাকে বোঝাতে চাইছি। তাহলে তৎ এই শব্দ দ্বারা কি বোঝাতে চাইছেন? তৎ শব্দ ক্লিবলিঙ্গে হয়, তাহলে কোন ক্লিবলিঙ্গ পদার্থকে বোঝাতে চাইছেন। তাহলে ক্লিবলিঙ্গ পদার্থটা কি সেটা আমি জানতে চাইছি। যেটা বাক্য হবে, বাক্যটা মিনিংফুল হবে তো, তাহলে সেই মানেটা কি আমি জানতে চাইছি। বাক্যের মানে কি? যদি এখানে আমি বাক্য করি তৎ পিবতি,
তাহলে এই বাক্যের মানেটা কি হলো, এটা আমি জানতে চাইছি। সে হ্যাঁ, সে খাচ্ছে যদি বলি, তাহলে সে তো একজন পুরুষের কথা অথবা মহিলার কথা, তাই হ্যাঁ না? স্যার। তাহলে সহা হয়ে যাবে, সহা, সাহা। ঠিক আছে। হ্যাঁ তৎ স্যার। আমরা ব্যবহার করব কখন? যখন আমরা বলবো ফল, জল, ঠিক আছে, ঠিক আছে বা স্যার। মিত্রম শব্দের ক্ষেত্রেও তৎ বলতে পারি, মিত্রম। তো সেই বন্ধুটি, সেই মিত্রটি পান করছে, পিবতি মানে পান করা, তো সেই অর্থে আমরা তৎ বলতে পারি, কিন্তু অর্থটা জেনে বলতে হবে, শুধু তৎ বললে তো হবে না, এখানে ঠিক সাহা আছে। হবে। ঠিক আছে, সাহা পিবতি। সাহা দুই বচনে কি হয়ে যায়? তো পিবতহা, তে, এইগুলি আপনাদের পড়ানো হয়েছিল, ভুলে গেলে কিন্তু হবে না। সাহা তৌ তে পড়ানো হয়েছিল। একজনের জন্য সাহা, দুইজন হলে তৌ, তার থেকে বেশি হলে তে। তাহারা, সে, তারা দুইজন, এবং তাহারা অনেকে। আচ্ছা, এরপরে দেখুন বদতি, বলা অর্থে, বলছে। বদতি মানে বলছে। কে বলছে? এখানে প্রশ্ন করুন দেখি, প্রশ্ন বাক্য, প্রশ্ন সূচক বাক্য বলুন। স্যার কিম বদতি, এটা হবে? কিংবদতি মানে কি হলো বাক্যের? কিংবদতি বাক্যের মানে কি? কে বলছে? কে, তাহলে কে বললে তো কিম হবে না, আগেরটার মতো হবে, কি হবে? কাহা, তাই না? কাহা বদতি। দুই বচনে কি হয়ে যাবে? কৌ। কৌ। কৌ বদতহা। বহু বচনে কে। কাহা। কে, কে বদতহা। এখানে আমরা দেখলাম না, এই যে সাহা তৌ তে, একই রকম, কাহা কৌ কে, মেলাতে হবে। আমরা জানি, অনেক শব্দ জানি আমরা, কিন্তু অন্য শব্দ সাথে মিলিয়ে নিতে হবে, তাহলে বেশি মনে থাকবে, না হলে আবার নতুন শব্দ মনে হবে। কাহা কৌ কে, এটা আমরা এখানে মিলিয়ে নেব, সাহা তৌ তে যেরকম সেরকমই কাহা কৌ কে। ঠিক আছে, তাহলে এটা প্রশ্নবাচক হলো। কে বলছে, কারা দুইজন বলছে, বা কারা অনেকে বলছে। বদতহা হবে না, এটা বদন্তি হবে। কে বদন্তি। তারপরে দেখুন এখানে একটু পাল্টে যাচ্ছে রূপ, শ্রেণোতি, শ্রেণুতাহা, শ্রেণবন্তি, এখান থেকে রূপগুলি একটু অন্যরকম আছে। তো আপনাদের একই রকম যে রূপগুলি আছে, সহজ সহজ রূপগুলি আমি প্রথম দিকে দিয়ে দিয়েছি, এছাড়াও কিছু অন্যরকম রূপও আছে, সেগুলিও আপনাদের অভ্যাস করতে হবে। এখানে দেখুন রূপগুলি কেমন হচ্ছে, শ্রেণোতি, শ্রেণুতাহা, শ্রেণবন্তি, মানে কি? শোনা অর্থ, শুনছে। বলুন বাক্য কি হবে? কে শুনছে? আপনারা শিখেছেন অনেক কিছু, সেগুলিও এখানে যোগ করতে পারেন বাক্য রচনা করার সময়। যেমন ধরুন ন শিখেছেন কি? ন,
পড়ানো হয়েছে ন? নেগেটিভ পড়ানো হয়েছে আপনাদের? না স্যার। আচ্ছা, ঠিক। তো ন যোগ করে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ন, শুধুমাত্র ন। তো ন এটাও হচ্ছে অব্যয়, মানে এটার কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। গচ্ছতি না গচ্ছতি, আগচ্ছতি না আগচ্ছতি, এরকম ভাবে। পঠতি না পঠতি, মানে পড়ছে না, ন যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে বলুন শোনা অর্থ শৃণোতি শৃণুতাহা শৃণবন্তি, সেন্টেন্স কি হবে? সাহা শৃণোতি। সাহা শৃণোতি, শৃণোতি দুই বচনে। কি হবে? পরেরটা একবার দেখো, আগের পেজটা হ্যাঁ, আগের পেজটা একবার দেখাবেন? ওই আগের পৃষ্ঠা দেখালে তো হয়েই যাবে। হ্যাঁ, মানে শৃণোতির তো পরে শৃণু। হুম, তো না স্যার, ওইটা না, শৃণোত ওইটা, এইটা, মানে হ্যাঁ এইটা শৃণুতাহা, হ্যাঁ হ্যাঁ এইটা ভুলে গেছি। শৃণুতাহা শৃণবন্তি, আচ্ছা, এটা কি হবে? শৃণুতাহা, তাও শৃণুতাহা। ঠিক। তারপরে বহুবচনে হয়ে যাবে তে শৃণ্বন্তি। শৃণুতা। শৃণবন্তি, শৃণবন্তি। ঠিক আছে, এখানে দেখুন পশ্যতি মানে দেখা অর্থ, দেখছে। পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি, এটা একই রকম আছে আগের মতো। কে দেখছে? কে দেখছে বলুন? সে হয়েছে, আরো অন্যদিকেও বলতে পারেন। স্ত্রীলিঙ্গ শব্দ প্রথমাগুলি মনে করুন, ইকারান্ত দিয়ে বলুন, উকারান্ত দিয়ে বলুন, শুধু অকারান্ত বলছেন। আমরা প্রথমা বিভক্তি আজকে পড়েছি তো রূপগুলি, সেই রূপগুলি ব্যবহার করুন। মাতা পিতা, মাতরৌ, বহু বচনে হয়ে যাবে মাতারাহা, লতা লতে লতাহা। তারপরে আমরা কি করলাম? কবি কবিহি, কবি কবয়ঃ, মুনিহি মুনি মনয়ঃ, ধৃতিহি ধৃতি ধৃতয়ঃ, এগুলি ব্যবহার করুন। শুধু বালকঃ বালিকা বললে কি করে হবে? বাকিগুলি আপনাদের শিখতে হবে তো। বলুন নূতন শব্দ, অকারান্ত আকারান্ত বাদ দিয়ে বলুন এবার। দেখি কার মনে আছে। অকারান্ত আকারান্ত বাদ, চেষ্টা করুন, ভুল হলে তো অবশ্যই ঠিক করে দেবেন। কি? মাতা পশ্যতি। মাতা পশ্যতি, ঠিক। তারপরে মাতরৌ ছিল, মাতরৌ পশ্যতঃ। মাতরৌ পশ্যতঃ, ঠিক। তারপরে মাতরঃ মাতরঃ পশ্যন্তি। ঠিক, পশ্যন্তি। এবার অন্য শব্দ দিয়ে বলুন। নূতন নূতন শব্দ বলতে হবে, যেরকম আমরা নূতন নূতন এখানে ক্রিয়া দেখছি, সেরকম নূতন নূতন শব্দগুলিও ব্যবহার করুন, যেটা আমরা এই মাত্র পড়ে দুহিতা, এসেছি। দুহিতা, হ্যাঁ, দুহিতা,
দুহিতা পশ্যতি, পশ্যতি হয়ে গেছে। দুহিতরৌ এবারে পশ্যতः, আমরা পশ্যতি হয়ে গেছে, আমরা স্মরতি করছি। নৃত্যতি, স্মরতি, দুহিতা স্মরতি, আর স্মরতি। দুহিতরৌ স্মরতः, দুহিতরः স্মরন্তি, দুহিতারৌ হবে, দুহিতারৌ। দুহিতারৌ, আকারটা থাকবে তাই তো স্যার? স্মরতः। দুহিতারৌ স্মরতः। মাম্পি কুন্ডু কি হয়েছে? বারবার এত নেটওয়ার্ক প্রবলেম হয়তো। দুহিত্রে শব্দ যেটা আছে সেটাতে আকার হবে না। দুহিতরৌ স্মরতः, দুহিতরः স্মরন্তি, তাই তো? হ্যাঁ স্যার। এরপর নৃত্য কে করেন? কোনো একটা নাম বলতে হবে, তাহলেই বাক্য হয়ে যাবে। কিন্তু অন্য নূতন শব্দ দিয়ে বললে ভালো হয়। ইকারান্ত দিয়ে বলুন, হ্রস্ব ইকারান্ত দিয়ে কোনো নাম বলুন, চেষ্টা করুন। নৃত্যতি, নাচ করছে। স্যার এটা রবি, এটা হবে? রবি হবে, পুংলিঙ্গ শব্দ অবশ্যই হবে, তাহলে রবিহি, তাই তো? রবি নৃত্যতি, তারপরে কি হবে? তারপর স্যার তারপর মনে পড়ছে না স্যার। রবি, রবি নৃত্যতः, নৃত্যতः। তারপরে বহু বচনে কি ছিল? লাভায়াহ, লবয়ঃ, ঠিক, লবয়ঃ নৃত্যন্তি। হ্যাঁ, ইকারান্তের ক্ষেত্রে এরকম হচ্ছে, উকারান্তের ক্ষেত্রেও একই রকম হবে। সেখানে দ্বিবচনে দীর্ঘ হয়ে যাবে, আর বহু বচনে ইয়া জায়গাতে ওয়া হয়ে যাবে, ব্যাস। বলুন, উকারান্ত দিয়ে বলার চেষ্টা করুন। গায়তি মানে গান করছে, গায়তি, গায়তঃ, গায়ন্তি। সাধুঃ গায়তি, সাধুঃ গায়তি, ঠিক, সাধুঃ গায়তি। তারপরে সাধু গায়তঃ, ঠিক, দুইজন সাধু গান করছে। তারপর অনেকজন কি হবে? কি হবে বলুন? সাধবঃ গায়ন্তি, ঠিক, সাধবঃ গায়ন্তি। তারপরে খেলা করছে, ক্রীডতি। এর তিনটি রূপ কি হবে সেটা আগে বলুন। ক্রীডতি এটা দেওয়া আছে, ক্রীডতः ক্রীডন্তি, ঠিক, ক্রীডতः ক্রীডন্তি। এবার একটা সেন্টেন্স বলুন।
হাসাতি, এটাও হয়ে যাবে হাসাতি। হাসাতাহা, হাসান্তি। রোদিতি, তিষ্ঠতি, উপবিশতি, শেতে, জাগর্তি, ধাবতি। এইগুলির রূপ হচ্ছে অন্য রকম আছে। তো আপনাদের সহজগুলোই থাক আপাতত, পরের ক্লাসে আমরা বাকিগুলি দেখব। তো এবারে আপনারা বলুন কোনো প্রশ্ন থাকলে। আজকের ক্লাস কি বুঝলেন? আজকে আমরা যেটা পড়েছি প্রথমা বিভক্তি এবং প্রথম পুরুষ। প্রথমা বিভক্তি হয় যে ক্রিয়া করছে কর্তাকে, প্রথমা বিভক্তি হবে। আর প্রথম পুরুষ মানে ক্রিয়াপদ, সেটা কখন হয় না, সেটা হবে আমি, আমরা এবং তুমি তোমরা বাদ দিয়ে বাকি যে সমস্ত শব্দ আছে সেই সমস্ত শব্দের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ক্রিয়াপদ ব্যবহার করব। ক্রিয়াপদের প্রথম পুরুষ, প্রথম পুরুষ আমি, আমরা, তুমি তোমরা বাদ দিয়ে বাকি যত শব্দ আছে সেই সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রথম পুরুষ। আজকে আমরা বর্তমানের রূপ দেখলাম, প্রথম পুরুষ দেখলাম। এরপরে আমরা মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তার জন্য শব্দ লাগবে যেটা হচ্ছে আমি বাচক শব্দ আর তুমি বাচক শব্দ। তো এই দুটি শব্দও আমরা দেখব। আর তারপরে আমরা ওই বাকি যে ক্রিয়াপদের দুটি পুরুষ বাকি আছে সেটাও আমরা সেদিন অভ্যাস করব। আর প্রথমা পুরুষ হয়েছে বা প্রথমা বিভক্তি হয়েছে, বাকি বিভক্তিগুলিও আমাদের পড়তে হবে। সেগুলি আমরা আস্তে আস্তে পড়ব। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ক্লাসেও প্রশ্ন করবেন যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয়। আজকের ক্লাস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলুন। কোন জায়গাটা বোঝেননি আরেকবার বলতে হবে, বলুন। সঞ্জয় ঘোষ, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। এই যে সাধু, এই ধরনের শব্দগুলো, এইগুলো টেবিল কি দেওয়া হয়েছিল? সাধু শব্দের টেবিল এখন দেওয়া হয়নি। তাহলে আপনাদের মনে এখন আসলে অসুবিধা হচ্ছে এগুলো, মানে ফর্মটা কোনটা হবে সব। আপনাদের শুধুমাত্র প্রথমা পড়ানো হয়েছে, তাই না? আজকে তো প্রথমার রূপগুলি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, তো এগুলি আপনারা প্র্যাকটিস করুন। আচ্ছা, বিভক্তি অনুসারে আমরা এগোচ্ছি। তারপরে আবার অন্যান্য স্যার যদি আপনাদের শব্দরূপ পড়ান তখন ওনারা পুরো রূপটা আপনাকে টেবিলটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আমরা এখন নিয়মের দিকে এগোচ্ছি, প্রথমা বিভক্তি কখন ব্যবহার করা হয় তো নিয়মের দিকে এগোচ্ছি। তো আমরা এখন নিয়মে প্রকাশ করছি। আপনাকে যদি পুরো শব্দটা দেওয়া হয় তাহলে সেটা সময় যাবে বেশি, নিয়মটা আমাদের জানা হবে না, সেই জন্য আমরা নিয়মে যাচ্ছি। আর স্যার এই বলছি, এই প্রথমা বিভক্তির যে ধাতু রূপ, এটা সবকটাই এই ধরুন গায়তি, গায়তহ, গায়ন্তী, এই একই ফরম্যাটে হবে তো? ঠিক, এখানে যে ফরম্যাটগুলি দেওয়া আছে এগুলির মতোই আপনারা অভ্যাস করুন। আর কোথাও কোথাও পরিবর্তন হবে, যেরকম সোনা অর্থে যেটা আমরা দেখলাম শ্রেণৌতি, তাই না? এখানে একটু পাল্টে গেছে, শ্রেণৌতি শ্রেণু তাহা উকার হয়ে গেছে, শ্রেণু তাহা হয়েছে উকার।
তো এইরকম কিছু কিছু পরিবর্তন থাকবে, তো সেগুলি আমরা দেখে নেব পড়ার সময়। বেশিরভাগটা এরকম আছে, সেই জন্য আপনারা এগুলি ফলো করলেই হবে। শেষে ই, তাহা আর দন্ত নয়তয়ে হোস, এটা মনে রাখবেন, তাহলেই হবে। ই, তাহা, দন্ত নয়তয়ে হোস, এক বচন, দুই বচন, বহু বচন, প্রথম পুরুষের জন্য বর্তমান কালে। বলুন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন বাকিদের। ভাস্কর ভৌমিক, কোনো প্রশ্ন? দেবযানী ঘোষ? স্যার আমি ওই যে যে নামের কোনো নামের ক্ষেত্রে না ওই ওই একটা আ গচ্ছতি হচ্ছে না, বালকাহা আ গচ্ছতি, এই জায়গাটা একটুখানি আমার কনফিউশন আছে, ওই আটা কোথায় হচ্ছে? ওইটা আ, এটা আমরা উপসর্গ যেটা বলি, উপসর্গ। উপসর্গ শুনেছেন? না স্যার, উপসর্গ সম্বন্ধে শুনেছেন? হ্যাঁ, ক্রিয়ার আগে যোগ করা হয়, ক্রিয়ার সাথে যোগ করা হয়, তো সেগুলিকে উপসর্গ বলা হয়। তো সেইটার জন্য অর্থটা পাল্টে যায়, অন্য অর্থ হয়ে যায়। আবার কখনো কখনো কি হয়, সেই অর্থটাকেই আরো বিশেষভাবে বলে। যেরকম ধরুন নমন শব্দটা আপনি জানেন তাই না? নমস্কার, নমন। আচ্ছা নমঃ শব্দ জানেন? তাহলে এখানেই দেখুন, প্র যদি যোগ করে দেন, প্রণামঃ হয়ে গেল, তাই তো? তাহলে না মাতি এরকম ক্রিয়াপদটা হয়, না মাতি এরকম রূপ হয়। তার সাথে প্র এরকম একটা উপসর্গ যোগ করে দিয়ে সেই অর্থটাকেই আরো ভালোভাবে বোঝানো হচ্ছে, প্রণামতি। মানে প্র বলতে প্রকৃষ্টভাবে, ভালোভাবে প্রণাম করা। তারপরে দেখুন, গচ্ছতির সাথেই বাংলাতে আমরা ব্যবহার করি প্রতিগমন। গমন একটা হয় আর প্রত্যাগমন একটা হয়। তাহলে প্রত্যাগমন শব্দটা আপনি জানেন, শুনেছেন আগে কখন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো প্রত্যাগমন শব্দটা কি করে হয়ে গেল? গমন শব্দ না হয় হলো যাওয়া অর্থে, প্রত্যাগমন হয়ে গেল ফেরা অর্থে। তো সেই রকম এগুলি হচ্ছে উপসর্গ যোগ করে একই ক্রিয়াপদের নানা অর্থ করা হয়, এগুলিকে উপসর্গ বলা হয়। এরকম সমস্ত ক্রিয়াপদের ক্ষেত্রেই আপনারা বিভিন্ন রকম উপসর্গ যোগ করে বিভিন্ন অর্থ করতে পারেন, কিন্তু তার আগে আপনাদের উপসর্গ জানতে হবে, উপসর্গ কি, কিভাবে প্রয়োগ করা হয় ইত্যাদি। এখন আপাতত সেই সব বিষয়ে যাচ্ছি না, এখন ক্রিয়াপদ শুধুমাত্র, ধাতু রূপ। ভাস্কর ভৌমিক কিছু বলবেন? না স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাকিদের কোনো প্রশ্ন আছে? সৌহার্দ্য, শৌর্য, কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে স্যার প্র্যাকটিস করতে থাকুন। বলছি যে আমরা এই বাক্য রচনাটা কি মানে প্র্যাকটিস করবো হচ্ছে শুধুমাত্র প্রথম পুরুষের প্রথমা বিভক্তি দিয়ে প্রথমা বিভক্তির 3টে রূপ দিয়ে বর্তমান কালের ক্রিয়াপদের 3টে রূপ, এইটা সহযোগে আমরা প্র্যাকটিস করবো, তাই তো? ঠিক। এবার এখানে যেগুলি দেখলেন, এর বাইরে থেকেও আপনাকে শব্দ এবং যে শব্দের যে রূপগুলি হয় সেগুলি আপনাকে ভাবতে হবে।
ঠিক আছে? শুধু বালক আর লতা শব্দ বললে কিন্তু হবে না। বালক, ঠিক আছে, লতা, ঠিক। ফল শব্দ বাদ দিয়েও যে সমস্ত আরো শব্দ দেখলাম আমরা, সাধু শব্দ, তাহলে সাধু শব্দের মতো আর কি কি শব্দ হতে পারে ইত্যাদি বিষয়গুলিও আপনাদের ব্যবহার করতে হবে। না হলে শব্দ কিন্তু ভান্ডার তো এখনো তৈরি হয়নি না, ওই জন্য। আর না কোনটা না স্পেলিং, এখানে হ্যাঁ না না এখানে এখানে যেগুলি দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু হ্যাঁ, এর অনেকটাই মধ্যে দেওয়া দিয়ে আমরা এইগুলোতে অ্যাড করে করে প্র্যাকটিস করতে পারবো। ঠিক। এগুলি করলেই আপনারা অন্যান্য শব্দ আস্তে আস্তে আপনারা গল্প পড়ানো হবে আপনাদের, তখন আপনারা অন্যান্য শব্দ আরো জানতে পারবেন। ঠিক এখন আছে স্যার। আপাতত যেগুলি দেওয়া হচ্ছে সেইগুলি কমপ্লিট করুন, ঠিক আছে? শুধুমাত্র রাম, লতা আর ফল এই তিনটেতে আটকে থাকবেন না, আরো যে সমস্ত সাধু, রবি, মাতৃ, পিতৃ এই সমস্ত শব্দগুলি দিয়েই ব্যবহার করুন। আর কিছু বলার থাকলে বলুন। কিছু বলার না থাকলে তাহলে আমরা এখানে আরো কিছু এখানে ধাতু দেওয়া আছে, এগুলিও আপনারা চেষ্টা করতে পারেন, অথবা পরের ক্লাসে আমরা আলোচনা করব। অর্থ দেওয়া আছে, অর্থগুলি দেখে রাখতে পারেন, এই রূপগুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন নেই কারোর? আমরা তাহলে শান্তি পাঠ করে শেষ করব। ওম आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে, প্র্যাকটিস করতে থাকুন। শুভরাত্রি স্যার। সকলকে শুভরাত্রি।